ওকে, আচ্ছা এবার দেখেন সমস্যা হবে না, এবার লেখাও ক্লিয়ারলি দেখতে পারবেন, এবার সব কিছু ঠিকমতো হবে। একটু জানান যে লেখা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, এবার লেখা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা একটু জানান। একটু ওকে ঠিক আছে, শুরু করি। ওকে, নেট কিনছি এক সিমে, অন করছি আর এক সিম, এই কারণেই তো ভেজাল হয়েছে। ওকে ফাইন, এবার দেখেন বলছে কি কোনো একটি স্থির বিন্দু আছে, একটা সমতলে 12টা স্থির বিন্দু আছে, সেই স্থির বিন্দুগুলোর সংযোগে কতগুলো ত্রিভুজ, চতুর্ভুজ আর সরলরেখা গঠন করা যাবে। ওকে, এটা আমরা করব। আচ্ছা দেখেন কোনো সমস্যা নেই, এবার এখন থেকে এইভাবেই ক্লাস করাবো, সমস্যা নেই। ওকে দেখেন বলছে একটা সমতলে কয়টা বিন্দু আছে, 12টা বিন্দু আছে। ওকে, তাহলে দেখেন 12টা বিন্দু মানে আমরা একটু ছোটোখাটো র্যান্ডম নিয়ে চিন্তা করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে মনে করেন 6টা বিন্দু আছে। আর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে দিছে যে যেখানে কোনো 3টি বিন্দু একই সরল রেখায় নাই, একই সরল রেখায় থাকবে না, কোনো 3টা বিন্দু একই সরল রেখায় থাকবে না। মানে কি, যে এই যে এখানে 3টা বিন্দু দেখেন আছে, এই 3টা বিন্দু একই সরল রেখায় থাকা মানে হচ্ছে এইরকম, যে একটা সরল রেখার উপরে, কিন্তু এখানে দেখেন এইটা এইরকম, এটা এইরকম, একই সরল রেখায় নাই, এটাকে বলা হচ্ছে একই সরল রেখায় না থাকা। আচ্ছা এবার দেখেন তো ঘটনা হচ্ছে 12টা বিন্দুর সংযোগে, মানে এই যে একটার সাথে আরেকটা সংযোগ করব, তাহলে কতগুলো করা যাবে, কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে, এইটার কথা বলছে আর কি। ওকে ফাইন, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আমরা সরল রেখায় আসি, বাট আমরা একটু ছোটোখাটো নিয়ে চিন্তা করি, ছোট চিন্তা করি। মনে করেন এখানে আমার 6টা বিন্দু আছে। ওকে, চিন্তা করেন 6টা বিন্দু আছে, এই 6টা বিন্দু কে P1 P2 P3 P4 P5 P6। ওকে, তাহলে দেখেন এইখানটায় চিন্তা করেন P1 আর P2 যদি যোগ করে দিই তাহলে কিন্তু একটা সরলরেখা, P2 আর P3 একটা যোগ করে দিলে একটা সরলরেখা, P1 P5 যোগ করলে একটা সরলরেখা, P5 P4 যোগ করলে একটা সরলরেখা, P5 P1 যোগ করলে একটা সরলরেখা, এইরকম করে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যতভাবে এই যে 2টা বিন্দু চুজ করতে পারবো, যতভাবে 2টা বিন্দু চুজ করতে পারবো, এখানে মনে করেন 6টা আছে, এখানে যতভাবে 2টা বিন্দুকে জাস্ট চুজ করবো। এখানে একটা জিনিস বলেন, P1 আর P2 P1 দেখেন একই সরল রেখা বোঝায় কিনা বলেন। সো এইটা কি, অবশ্যই দেখেন এখানে কিন্তু অর্ডার ইম্পর্টেন্ট না, সো এটা কিন্তু সমাবেশ। ওকে, এখন দেখেন তাহলে জিনিসটা হইল কি, যে এইখানটায় কত P1 P2 P3 P4 P5 P6। ওকে, তাহলে এখানে 6টা বিন্দু আছে, দেখেন 6টা বিন্দু থেকে আমি যতভাবে 2টা বিন্দুকে চুজ করতে পারবো, 6টা বিন্দু থেকে যতভাবে আমি 2টা বিন্দু একটা করে সরল রেখা নির্দেশ করবে। আমার কথাটা আশা করি বুঝতে পারছেন, যে এইখানে দেখেন এইটা আর এইটা চুজ করলাম একটা সরলরেখা, এই যে P1 আর P3 চুজ করলাম একটা সরলরেখা। আলটিমেটলি দেখেন জিনিসটা হইতেছে কি, তার মানে এখানে দেখেন P1 P2 P3 P4 P5 আর P6 আছে, এখানে 6টা বস্তু থেকে যতভাবে 2টা বস্তুকে বাছাই করা যায়, প্রত্যেকটা এক একটা করে আমার কি সমাবেশ। ওকে, প্রত্যেকটা এক একটা করে আমার সরল রেখা নির্দেশ করবে। ওকে, তার মানে এখানে জাস্ট সিম্পল কি বাছাই করা, ঠিক আছে। তাহলে এখানে বিন্দু আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা থেকে 2টা কতভাবে বাছাই করা যায়, সিম্পল 6C2 6C2। ওকে, 6C2, তার মানে এটা কি 6C2 সংখ্যক উপায়ে আমরা 2টা করে বিন্দু বাছাই করতে পারি। তাহলে দেখেন আমার মোট সরল রেখা গঠন করা যাবে এই 6টা যদি থাকতো, তাহলে 6C2 সংখ্যক উপায়ে। এখানে যেহেতু বলছে 12টা বিন্দু, কয়টা বিন্দু, 12টা বিন্দু, তাহলে দেখেন এই জন্য এইখানটায় তাহলে কি আমার 12টা থেকে যতভাবে 2টা বাছাই করা যায়, তাহলে 1 নম্বরের আনসার হবে হচ্ছে কত, 12C2। আশা করি বুঝতে পারছেন, এখানে আনসার কত হবে, 12C2। এবার আসেন পরেরটায় বলছে কি ত্রিভুজ গঠন করা যায় কতভাবে। তাহলে দেখেন 2টা করে চুজ করলে যদি আমার সরল রেখা গঠন হয়, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে 3টা করে যদি আমি চুজ করতাম, যে
P1 P2 P3 মনে করেন এই তিনটা চুজ করলাম, বা P1 P2 P4 চুজ করলাম, মানে এই দেখেন এটা কি একটা ত্রিভুজ গঠন করছে কিনা দেখেন। এইখানে কি আছে P1 P2 আর P5, এখানে কত আছে P1 P3 P5। তাহলে দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে দেখেন ত্রিভুজ গঠন করার জন্য আমার কয়টা করে বিন্দু লাগবে? সিম্পল 3টা। তাহলে দেখেন 6টা থেকে যতভাবে আমি 3টা বিন্দুকে বাছাই করতে পারবো সেটাই হয়তো আমার কি ততগুলা ত্রিভুজ। তাহলে ওইটার জন্য আনসার হইতো কত 6C3। মানে যদি এখানে 6টা বিন্দু থাকতো তাহলে 3টা চুজ করতাম 6C3 সংখ্যক উপায়ে। তার মানে ত্রিভুজ গঠন করা যেত কতগুলা 6C3 সংখ্যক। এখন দেখেন আমাকে যেহেতু বলছে 12টা বিন্দু আছে, তাহলে যেহেতু 12টা বিন্দু, তাহলে 12টা বিন্দু থেকে যতভাবে আমি 3টা বাছাই করতে পারবো তাহলে কত 12C3। তাহলে 12টা থেকে যতভাবে 3টা বাছাই করতে পারবো ততগুলাই আমার কি হবে মানে ত্রিভুজ গঠন হবে। এটার জন্য আনসার হবে হচ্ছে 12C3। ওকে, এবার যদি আসেন 3 নাম্বারে বলছে চতুর্ভুজ। এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। চতুর্ভুজের জন্য অবশ্যই তাহলে কয়টা হবে বলেন? 4টা। মানে এইরকম মনে করেন এই যে এটা একটা দেখেন P1 P2 P5 P4, রাইট? এটা একটা কি চতুর্ভুজ। তাহলে এই যে এখানটায় আবার কত P1 P4, তারপরে এটা কি P6 মনে করেন, এটা P6, আর এখানটায় মনে করেন যে P3। এরকম যদি আমি নিতাম এটাও কিন্তু আমার একটা কি তৈরি হইতো বলেন? চতুর্ভুজ তৈরি হইতো। এটার ক্ষেত্রে তাহলে কত 4টা, রাইট? তাহলে এইটার জন্য তাহলে নাম্বার 3 এর জন্য হবে হচ্ছে 12C4। তাহলে এটা হচ্ছে আমার এতভাবে চতুর্ভুজ গঠন করা যায়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে দেখেন বাট এখানে কন্ডিশন একটা আছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেখানে কোনো তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত নাই। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার 3টা নাই তাহলে 4টা বিন্দু একই সরলরেখায়, মানে গাধার মতো কথাবার্তা বলবেন না। দেখেন 3টা যদি আমি বলছি কোনো 3টা একই সরলরেখায় নাই, তো 4টা যদি একই সরলরেখায় থাকে তাহলে 3টা তো অবশ্যই একই সরলরেখায় থাকবেই। 4টা যদি একই সরলরেখায় থাকে সো 3টা কিন্তু একই সরলরেখায় থাকবেই। সো ওইটা চিন্তা করার দরকার নাই যে 3টা নাই তার মানে 4টা থাকতে পারে। সো এইরকম টাইপের চিন্তা ভাবনা করবেন না। কোনো 3টা নাই মানে হচ্ছে কোনো 3টাই নাই, মানে 4টাও থাকবে না, 5টা তো থাকার প্রশ্নই ওঠে না। সো এভাবে হচ্ছে আমার আনসার হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। এখন আসেন যদি কিছু সরলরেখা মানে কিছু বিন্দু যদি একই সরলরেখায় থাকে তাহলে এখন অনেকের মনে হতে পারে যে স্যার তাহলে 2টা বিন্দু একই সরলরেখায়, গাধার মতো কোশ্চেন করবে না। 2টা বিন্দুতে একই সরলরেখায় থাকবে, এই 2টা সংযোগ করলে সারা জীবনে একটা করে সরলরেখা পাওয়া যায়। ওকে, এবার আসেন পরের প্রবলেমে চলে যাই আমরা। সেটা হচ্ছে এখানটায় দিছে যে একটা সমতলে 10টা বিন্দু বিদ্যমান আছে। কয়টা বিন্দু আছে? 10টা বিন্দু বিদ্যমান আছে, যেখানে 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত আছে। তাহলে এই বিন্দুগুলোর সংযোগে কতভাবে সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ গঠন করা যায়? আমি আবারও বলতেছি, এবারেরটাই দেখেন 4টা বিন্দু একই সরলরেখায় দিছি। একটু আগে বলছিলাম যে কেউ একই সরলরেখায় নাই, এবারে কিন্তু বলে দিছি যে 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত আছে। আচ্ছা, এবার একটু আমরা দেখার চেষ্টা করি কি ঘটনা ঘটছে। এখন দেখেন আমরা একটু নর্মালি চিন্তা করি, একটু ছোটোখাটো প্রবলেম নিয়ে চিন্তা করি। মনে করেন এইখানটায় মনে করেন 3টা বিন্দু একই সরলরেখায় ছিল। 3টা বিন্দুকে মোট বিন্দু আছে মনে করেন আমার 5টা। এর মধ্যে 3টা একই সরলরেখায় আছে। তাহলে কতগুলো সরলরেখা গঠন করা যাবে চিন্তা করেন, সিম্পল। আচ্ছা, এবার দেখেন এখানে P1 P2 P3 P4 P5। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা একটু আগে দেখছিলাম যে P1 P2 যোগ করলে একটা সরলরেখা, P2 P3 যোগ করলে একটা সরলরেখা, আবার P1 P3 যোগ করলে আর একটা সরলরেখা পাওয়া যায়, রাইট? আচ্ছা, কিন্তু এখন ঘটে গেছে কি দেখেন, এইখানটায় আগে যে P1 P2 P2 P3 আর P1 P3 এই 3টা সরলরেখা এখানে গঠন যে করা যাইতো, এর মধ্যে শুধুমাত্র এই সরলরেখার ভ্যালিডিটি আছে, এইগুলো আলটিমেটলি ভ্যালিডিটি নাই। কেন ভ্যালিডিটি নাই? এই 2টা জিনিস এই সরলরেখার অংশ। সো আমরা ওইটাকে ভ্যালিড হিসেবে চিন্তা করব না। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে দেখেন আমরা আগে দেখি যে টোটাল কতগুলা সরলরেখা গঠন করা যেত। দেখেন 5টা আছে। একটু আগে দেখছি, মনে করে নেন যে এগুলো আলাদা ছিল। প্রথমে মনে করে নেই যে এগুলো আলাদা ছিল। তাহলে 5টা আছে, 5টার 2টা করে সংযোগ করে কতগুলো সরলরেখা গঠন করা যায়? একটু আগে দেখছি, সেটা হচ্ছে কত 5C2। এটা হচ্ছে 5টা বিন্দু আছে, প্রতি 2টা একসাথে সংযোগ করে সরলরেখা গঠন করা যায় 5C2 সংখ্যক। আচ্ছা, এবার এখন একটা জিনিস চিন্তা করেন,
এর মধ্যে কিন্তু এই যে এইগুলোও কাউন্টে চলে আসছে, 5C2 এর ভিতরে এইগুলোও কাউন্টে চলে আসছে। তাহলে দেখেন এইখানে এই তিনটা বিন্দু যেহেতু একটা সরলরেখার উপরে অবস্থিত আছে, তাহলে এই তিনটা বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা গঠন করা যাইতো সেই সবগুলো সরলরেখা একটা সরলরেখা এখন রিপ্রেজেন্ট করবে, একটা সরলরেখা, সিম্পল একটা সরলরেখা রিপ্রেজেন্ট করবে। যাই হোক, তার আগে আমি একটা তাহলে কাজ করি, এখানে এই তিনটা বিন্দুর সংযোগে কতগুলো সরলরেখা গঠন করা যেত সেটা চিন্তা করেন। এই তিনটা বিন্দুর সংযোগে সরলরেখা গঠন করা যেত কত, 3টা থেকে 2টা, তাহলে কত 3C2 সংখ্যক, রাইট। এটা কি আমার ভেজাল করতেছিল, রাইট। তাহলে এইগুলো কি আমার বাদ চলে গেল, মানে এই টোটালটা থেকে এটা বাদ দিলাম, মানে কি যে এইটা তারপরে এটার থেকে এইটা, এই সবগুলো বাদ চলে গেছে। দেখেন মানে এটার সাথে এটা সংযোগ, এটার সাথে এটা সংযোগ, এটার সাথে এটা সংযোগ করে যতগুলো সরলরেখা গঠন করছিলাম এর মাঝে ছিল কিন্তু দেখেন সেগুলো সবগুলাকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই বাদ দেওয়ার সময় একটা ভেজাল হয়ে গেছে, অ্যাটলিস্ট এই সরলরেখাটা তো আমার আছে নাকি, এই যে P1 P3 যে সরলরেখা, এই সরলরেখাটা তো বাদ দেওয়া উচিত হয় না। আমার বলছে কতগুলো সরলরেখা গঠন করা যায়, সবগুলোই কাউন্টে নিতে হবে। সো শুধুমাত্র তাহলে এই যে এই P1 আর P3 সংযোগে যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা আমরা যোগ করে দিব। তাহলে এইটার সাথে যোগ করলাম 1। তাহলে দেখেন এটা কেন যোগ করেছি 1, কারণটা হচ্ছে আমি যখন 3C2টা বাদ দিচ্ছিলাম তখন এখানে যে একটা সরলরেখা আছে, চারটা মনে করেন তিনটা বিন্দু একই সরলরেখায়, ওইখানে যে একটা সরলরেখা গঠন হয়েছে, রাইট, ওই সরলরেখাটা দেখেন আমরা বাদ দিয়ে দিছিলাম, ওই কারণে ওই সরলরেখাটা এইখানে যোগ করলাম, মানে এই 3C2 এর ভিতরে ওই সরলরেখাটাও ছিল, ওইটাকেও বাদ দিয়ে দিছিলাম, রাইট। তাহলে এখন দেখেন এইটা আমার আইডিয়াটা। তাহলে দেখেন এইখানটায় তাহলে যতগুলা বিন্দু একই সরলরেখায় থাকবে, মানে কি প্রথমে আমরা চিন্তা করে নিব সবগুলো আলাদা আলাদা আছে, ওকে। প্রথমে সবগুলো আলাদা আলাদা করে নিয়ে সরলরেখা গঠন করব। ওখান থেকে আমরা যারা একই সরলরেখায় আছে তাদেরকে বাদ দিয়ে দিব। এখন যেহেতু সরলরেখা ওই সবগুলো মিলে একটা সরলরেখা গঠন হয়, সেই কারণে আমি 1 যোগ করছি, ওকে। এবার দেখেন ঘটনাটা এইখানটায় কি আছে, যে 10টা বিন্দু আছে, 4টা একই সরলরেখায় আছে। তাহলে চিন্তা করেন, সিম্পল 10টা বিন্দু, তাহলে কতগুলো সরলরেখা গঠন করা যাবে 10টা বিন্দু দিয়ে, 10C2 সংখ্যক, রাইট, 10C2 সংখ্যক। এখন এখানে প্রবলেম কি কয়টা করছে, 4টা, দেখেন 4টা প্রবলেম করছে। তাহলে 4টা থেকে কয়টা করে নিব, 2টা করে নিব, তাহলে কত 4C2 এইগুলাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম, রাইট, 4C2 বাদ দিলাম। এখন কথা হচ্ছে এটা বাদ দিতে যায় ওরা যে নিজেরা একটা সরলরেখা গঠন করছিল সেটাকেও বাদ দিয়ে দিছি, ওই কারণে +1 করলাম, রাইট। তাহলে এটাই আমার আনসার, ওকে। আশা করি বুঝতে পারছেন যে 10C2 - 4C2 +1, কেন 1 যোগ করছি আশা করি বুঝতে পারছেন। এবার আসেন সরলরেখাটা শেষ, এবার আসেন ত্রিভুজ গঠনটা কিভাবে করব। তাহলে ত্রিভুজ গঠনের জন্য সিম্পল, কয়টা করে নিতে হবে, 3টা করে নিতে হবে, 10টা থেকে কয়টা, 3টা করে নিতে হবে। তাহলে দেখেন ত্রিভুজ গঠন করি, 2 নাম্বার। এবার আর কোনো বোঝানো নাই, ডিরেক্ট চলে যাচ্ছি। তাহলে দেখেন 10টা থেকে 3টা কতভাবে নেওয়া যায়, 10C3, এতগুলো হচ্ছে ত্রিভুজ গঠন করা যেত, রাইট, এতগুলো হচ্ছে ত্রিভুজ গঠন করা যেত। এখন দেখেন একটা জিনিস, ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কত, 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, তাহলে এর মধ্যে 4টা থেকে 3টা করে নিয়ে যতগুলা ত্রিভুজ গঠন করা গেছিল সেগুলাকে তাহলে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 4টা থেকে 4C3, এই যে এতগুলো ত্রিভুজ গঠন করা গেছিলো এটা বাদ দিলাম, ওকে। এবার আপনারা একটু জিনিসটা চিন্তা করেন তো, এবার কি 1 যোগ হবে নাকি হবে না, সিম্পল 1 যোগ হবে নাকি হবে না, একটু চিন্তা করেন, মনে মনে একটা উত্তর দেন, দেখেন মিলে কিনা। এইবার 1 যোগ হবে কিনা, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে 1 যোগ এইখানটায় হবে না। কেন 1 যোগ হবে না, কারণ আগের এই দেখেন তিনটার জন্য যদি চিন্তা করতেন, দেখেন এখানে কী হতো, 5C3 - কত 3C3। এখন ঘটনা হচ্ছে চিন্তা করে বলেন তো, এই 3টা বিন্দুর আগে তো এই 3টা বিন্দুর সংযোগে একটা সরলরেখা পাইছিলাম, কিন্তু এবার বলেন তো এই 3টা বিন্দুর সংযোগে কি কোনো ত্রিভুজ পাওয়া যাচ্ছে, কোনো ত্রিভুজ পাওয়া যাচ্ছে না। এই 3টা বিন্দুর সংযোগে কোনো ত্রিভুজ গঠন হচ্ছে না,
এই কারণে এইবারে আর এইখানে এক যোগ হবে না। আগের বারে এক যোগ হয়েছিল কারণ ওই তিনটা বিন্দুর সংযোগে একটা সরল রেখা গঠন হয়েছিল। আমার টার্গেট হচ্ছে সরল রেখা পাওয়া। ওকে, এই কারণে এইটার সাথে এক যোগ হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে এই যে 10c3 - 4c3। ওকে, এবার লাস্টেরটাই বলছে কি চতুর্ভুজের কথা। চতুর্ভুজের কথা বলছে, ভেরি গুড। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে 3 নম্বরের আনসারটা কী হবে? তাহলে এই যে 10c4 - 4c4। ওকে, শুধুমাত্র ওই কেসটা যোগ হয় শুধুমাত্র একটা ওই সরল রেখার ক্ষেত্রেই এক যোগ করতে হয়, বাকি কোনো কেজের ক্ষেত্রেই যোগ করতে হয় না। এখন আশা করি পঞ্চভুজ যদি বলতো তাও আপনারা আশা করি করতে পারতেন, সমস্যা হবে না। ওকে, এবার দেখেন যদি আপনাকে এইরকম টাইপের কোনো একটা প্রবলেম দিত, মনে করেন এইখানটায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। এটা মনে করেন যে 34-এর এক্সটেনশন আর কি। এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করেন। মনে করেন এইখানটায় একটা ষষ্ঠভুজ আছে, ষড়ভুজ আছে। এখানটায় ABCDEF ষড়ভুজ আছে। এই ষড়ভুজটার বলল কি এই ষড়ভুজটার বিন্দুগুলোর শীর্ষবিন্দুগুলোর সংযোগে কতগুলো কর্ণ গঠন করা যায়। বোঝার চেষ্টা করেন, কতগুলো কর্ণ। কর্ণ কাকে বলে এটা মনে রাখবেন। কর্ণ কি, যে এই যে বাহুগুলো বাদে এই যে বাহুগুলো আছে, বাকি বিন্দুগুলোর যে সংযোগ করি, এই যে সংযোগ করলে যে রেখাগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে কি কর্ণ। এই যে এখানে তিনটা, এখানে এই যে তিনটা আছে, তারপরে এই যে এখান থেকে সংযোগ করলে এই যে একটা, এখানে তিনটা, এইগুলো হচ্ছে কি আমাদের কর্ণ, মাঝখানে যেগুলো। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন। ওকে, 1:30টার আগেই শেষ হয়ে যাবে। ওকে, এখন দেখেন একটা জিনিস, তাহলে কি ABCDEF। দেখেন তাহলে কি ABCDEF, তাহলে এখানটায় কি হচ্ছে ABCD। তাহলে দেখেন এখানে আমরা টার্গেট নিব, তাহলে 6টা থেকে দেখেন এই 6টা বিন্দুর সংযোগে কতগুলো সরল রেখা গঠন করা যায়। সেই সরল রেখাগুলো থেকে এই বাহুগুলো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই দেখেন তো মাঝখানের কর্ণগুলো পাওয়া যাবে, রাইট? তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, তাহলে 6টা বিন্দু আছে, 2টা করে সংযোগ করব। তাহলে দেখেন 6টা থেকে 2টা কতভাবে সংযোগ করা যায়? 6c2, রাইট? 6c2। এখন দেখেন এইখানটায় কয়টা ষড়ভুজ, ষষ্ঠভুজ যদি হয় বা ষড়ভুজ যদি হয়, তাহলে ষড়ভুজের বাহু কয়টা থাকে? 6টা। তাহলে এইটা -6। আশা করি বুঝতে পারছেন। এই 6টা কেন বাদ দিলাম? এই 6টা বাহু কর্ণ না। আমার যদি বলতো কর্ণ কতগুলা গঠন করা যায়, রাইট? কতগুলো কর্ণ গঠন করা যাবে। তাহলে চিন্তা করেন তো, যদি এখানে একটা সপ্তভুজ মানে কি 7 বাহু বিশিষ্ট একটা বহুভুজ হইতো, তাহলে আনসার কত হইতো? 7c2 - 7। যদি 10 বাহু বিশিষ্ট হইতো তাহলে কত হইতো? 10c2 - 10। যদি n বাহু বিশিষ্ট হইতো তাহলে আনসার কত হইতো? nc2 - n। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কি বিভিন্ন বহুভুজ যদি থাকে সেক্ষেত্রে এইভাবে আপনারা করবেন। ওকে, এটা গেল আমাদের এক্সাম্পল নাম্বার 34। ওকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 35-এ চলে আসি আমরা। এক্সাম্পল নাম্বার 35। ওকে, এক্সাম্পল নাম্বার 35। এখানে বলছে যে 7 জন বন্ধু আছে, এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে দাওয়াত করতে পারবে। মনে করেন দেয়ার ইজ মিস্টার মোকসেদ, এই হলো মিস্টার মোকসেদ, এটা হলো মিস্টার মোকসেদ। ওকে, তো এই যে মিস্টার মোকসেদ আছে, এই মোকসেদের 7টা বন্ধু আছে। কে? আবুল, বাবুল, এখানে লিখি আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এবুল, গাবুল। কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, 7 জন বন্ধু আছে। তো দিস ইজ মিস্টার মোকসেদ। তো এখন কথা হইতেছে এই মোকসেদ কতভাবে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারে। হ্যাঁ, 3টা বিন্দু এক সরলরেখায় থাকলে ওইটা লেখার দরকার হইতো না তখন। ওকে, এবার একটু দেখার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি, একটু ভালো করে বুঝেন। এখানে আছে কয়টা? 7 জন বন্ধু। তাহলে দেখেন এটা 2টা উপায়ে আমি আপনাদেরকে শেখাবো। এই অঙ্কটা 2টা উপায়ে শেখাবো। দেখেন ঘটনাটা কি, সেটা হচ্ছে কি এক বা একাধিক বন্ধু মানে আমি চাইলে একজনকেও দিতে পারি,
চাইলে দুইজনকেও দিতে পারি, চাইলে তিনজনকেও দিতে পারি, চাইলে চারজনকেও দিতে পারি, চাইলে পাঁচজনকেও দিতে পারি, চাইলে ছয়জনকেও দিতে পারি, চাইলে সাতজনকেও দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে আছে কয়জন? সাতজন। তাহলে সাতজন থেকে আমি চাইলে যে কোনো একজনকে দাওয়াত দিতে পারি, এটা একটা উপায় হইতে পারে। তাহলে কত? 7C1। ওকে, আমি চাইলে সাতজন থেকে কি দুইজনকেও চুজ করতে পারি, তাহলে 7C2, এটাও যেমন হইতে পারে, এটাও আমার অপশন হইতে পারে। আবার কি 7C3, 7C4, চারজনকেও দাওয়াত করতে পারি, 7C5। কেন সি হয়েছে? কারণ আবুল বাবুল আর বাবুল আবুল একই কথা। ওকে, আবার দেখেন 7C6, 7C7। ওকে, তাহলে এই সবগুলো কি করলাম? যোগ করলাম। ওকে, সবগুলোকে যোগ করলাম। আচ্ছা, আপনারা বাসায় একটু কষ্ট কইরা একটা জিনিস একটু করে দেখবেন, এই জিনিসটা একটু করে দেখবেন। এই যে এখানে যে ভ্যালুটা পাবেন আপনারা, এখানে যে ভ্যালুটা পাবেন ক্যালকুলেশন করে দেখবেন, এইটার আনসারটা 2 টু দি পাওয়ার, ক্যালকুলেশন করে দেখবেন এটার আনসারটা 2 টু দি পাওয়ার 7, এটা থেকে মানে 1 কম, এটা থেকে 1 কম। বুঝতে পারতেছেন কি না? এটা কত? এটা থেকে একটা কম, 2 টু দি পাওয়ার 7 থেকে 1 কম। ওকে, মানে এইটার সাথে যদি আপনি প্লাস 7C0 দিতেন তাইলে এটা 2 টু দি পাওয়ার 7ই হইতো, 2 টু দি পাওয়ার 7 হইতো। ওকে, এটা গেস করা যায়, যে এটা কেন এরকমই হবে, গেস করা যায়। দেখেন আমি আপনাদেরকে একটু গেস করা শেখাই, এটা এর আগে শেখাইছি আমি আপনাদেরকে, এখন আরেকটু ভালো করে ফিল করতে পারবেন। দেখেন ওই যে এর আগের দিন আমি পড়ানোর সময় কী যেন বলে, অনন্ত জলিল কেস যেটা পড়াইছিলাম, ওইটা যে কত জায়গায় কতভাবে কাজে লাগে এখন একটু বুঝতে পারবেন। দেখেন এখানে বন্ধু আছে কে কে? আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এবুল, গাবুল। ওকে, দেখেন আবুলের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করেন। ওকে, মানে যোগ কেন হবে? কারণটা হইতেছে এখান থেকে একজনকে কতভাবে চুজ করতে পারি, চুজ করা শেষ, তাহলে আমার এটা কাজ শেষ। 7C2, এটা তো একটা ঘটনা শেষ হয়ে গেল, এটা একটা ঘটনা শেষ। এটা আবার কি দুইজনকে চুজ করতে পারি, এটা আলাদা আরেকটা ঘটনা শেষ। তিনজনকে চুজ করতে পারি, ওইটা আলাদা আরেকটা ঘটনা শেষ। যদি একই সাথে ঘটতো যে দুইজনকেও নিছি তিনজনকেও নিছি, সেক্ষেত্রে করতাম স্যার গুণ। আর এইটা একটা কেস, এইটা আলাদা আরেকটা কেস, এটা আলাদা আরেকটা কেস, এটা আলাদা আরেকটা কেস, এটা আলাদা আরেকটা কেস। যেহেতু এখানে কেসগুলো সবগুলো ডিফারেন্ট কেস, ফর দ্যাট রিজন এইখানটায় হবে কি যোগ। আশা করি বুঝতে পারছেন সালমান। আর যদি একই সময়ে দুইজনকেও নিতাম তিনজনকেও নিতাম, সেই রকম কেসের ক্ষেত্রে আমার হইতো গুণ। এর আগের অঙ্কগুলায় দেখেন ওই যে আমরা যখন নিচ্ছিলাম একই সাথে দুইজনকে নিচ্ছিলাম তিনজনকে নিচ্ছিলাম, অ্যাট এ টাইমে নিচ্ছিলাম, ওই কারণে মাঝখানে করছিলাম গুণ। আর এইটার ক্ষেত্রে করছি আলাদা, মানে দুইজনকে নিলাম, মনে করেন একজনকে নিলাম, এইটা আমার একটা কেস শেষ। আবার দেখেন দুইজনকে নিলাম, এইটা আর একটা আমার কেস শেষ। তিনজনকে নিলাম, এইটা আর একটা কেস। ওকে, এই কারণে সবগুলো হয়েছে যোগ। আর ওইটার ক্ষেত্রে কী ছিল? একই সময়ে দুইজনও নিছিলাম তিনজনও নিছিলাম, এই কারণে হয়েছিল গুণ। আশা করি এবার বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন এই কেসটার ক্ষেত্রে দেখেন এটাই কম্পেয়ার করা যায় কিভাবে। দেখেন মনে করেন আবুলের ক্ষেত্রে মিস্টার মোকসেদ আবুলকে দাওয়াত দিতেও পারে, নাও দাওয়াত দিতে পারে, রাইট? মানে কি ইয়েস, মনে করেন দাওয়াত দেওয়াকে ইয়েস বললাম আর দাওয়াত না দেওয়াকে নো বললাম। ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। ওকে, তাহলে দেখেন প্রত্যেকের জন্য তাহলে কি দুইটা করে কেস, এটার জন্য দুইটা, 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 এটার জন্য দুইটা। তাহলে দেখেন এই কেসের ক্ষেত্রে 2 2 2 2 2 2 2। এইবার দেখেন এই যে আমি একই সময়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছি, আমি একই সময়ে, এই কারণে মানে এইটার একটার জন্য এখানকার দুইটা, দেখেন এখানকার একটার জন্য এখানকার দুইটা, এখানকার তাহলে দুইটার জন্য চারটা। এটা কিন্তু গুণ, এটা কিন্তু শেষ হয় নাই, একই সময়ে করতেছি। আর এটার জন্য আলাদা কেস ছিল। দেখেন এটা কম্বিনেশনের সেন্স থেকে করলাম,
এটা পারমুটেশনের সেন্স থেকে করলাম, মানে দুইটা জিনিস একই জিনিস। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন তাহলে এইটা সমান সমান কত হবে, দেখেন 1 2 3 4 5 6 7, এই কারণে হয়েছে কত 2 টু দি পাওয়ার 7। এখন দেখেন এইখানে যখন আমি লিখেছি 2 টু দি পাওয়ার 7, এখানটায় আমার একটা কেস আছে, যেখানটায় এই যে এই কেসটা দেখেন, এই যে এই কেসটায় আমি কাউকে দাওয়াত দেই নাই। দেখেন এই কেসে কি আমি কাউকেই দাওয়াত দেই নাই, এই জন্য এইখানটায় কি বিয়োগ 1। কথা কি বোঝা গেছে না কি জানি, এই জন্য এখানে কি হয়েছে বিয়োগ 1। এই জন্য এটা ক্যালকুলেশন করে দেখবেন, এটার আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার 7 - 1ই হবে। এবং এই জন্য এখানে অবশ্যই এক বা একাধিক বন্ধুকে, মানে অ্যাটলিস্ট একজনকে কিন্তু দেওয়াই লাগবে, এই কারণে এটার আনসার হয়েছে কত 2 টু দি পাওয়ার 7 - 1। ওকে, এবার আসেন এই সেম টাইপের একটা প্রবলেম বুয়েটে আসছিল। দেখেন এটা কিভাবে করে, এটা খুবই সিম্পল। বলছে কি প্রতিটি বিকল্প প্রশ্ন সহ 8টা কোশ্চেন আছে। প্রতিটা বিকল্প সহ 8টা কোশ্চেন মানে একটু বোঝেন আপনারা, এখন অ্যাকচুয়ালি বিকল্প বুঝেন না। অ্যাকচুয়ালি আগে বিকল্প বলে শব্দ থাকতো। বিকল্প মানে কি, মনে করেন দিতে এরকম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম থাকতো, এর মাঝে থাকতো মনে করেন ক নাম্বার অথবা খ নাম্বার, মানে ক আনসার করতে পারবা, খ আনসার করতে পারবা, অথবা শব্দটা থাকতো। ওকে, তার মানে দেখো ক অথবা খ। এই 2 নাম্বারেও আবার কি ক অথবা খ। 3 নাম্বারে কি থাকবে ক অথবা খ। ওকে, তাহলে দেখো এই যে জিনিসটা হইল, এইবার ঘটনাটা একটু চিন্তা করো। এখানটায় কি 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার। চিন্তা করে দেখো, এবারে চিন্তা করো, দেখো একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানটা এক বা একাধিক কোশ্চেনের আনসার দিতে হবে কতভাবে। তাহলে দেখো 1 নাম্বারের জন্য তোমার এইখানটায় অপশন কয়টা আছে। 1 নাম্বারের জন্য দেখো তুমি ক আনসার করতে পারবা, খ আনসার করতে পারবা, অথবা একটাও আনসার করতে পারবা না। রাইট, ক আনসার করতে পারবা, খ আনসার করতে পারবা, অথবা একটাও আনসার করতে পারবা না। তাহলে 1 নাম্বারের জন্য দেখো তোমার অপশন কয়টা, 3টা। 2 নাম্বারের জন্য অপশন কয়টা, সেম 3টা। তাহলে এরকম করে 3টা। তাহলে টোটাল আমার আনসার হইতো কয়টা, তাহলে 3 টু দি পাওয়ার 8। দেখো এইখানটায় একটা অপশন আছে কি, ওই যে এক আনসার করি নাই, 2 আনসার করি নাই, 3 আনসার করি নাই, 4 আনসার করি নাই, 5 আনসার করি নাই, 6 আনসার করি নাই, 7 আনসার করি নাই, 8 আনসার করি নাই। তাহলে ওই অপশনটা কি বাদ যাবে। সো এটার ক্ষেত্রে আনসার হবে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 8 - 1। বুয়েটে যখন আসছিল সবাই ওই যে ক আর খ চিন্তা করে 2 টু দি পাওয়ার 8 - 1 করে দিছিল, এই জায়গাটায় কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তো এইখানটায় অপশন কিন্তু এইবারে হবে হচ্ছে 3টা। আগেরটায় অপশন ছিল 2টা, এইবারের অপশন হচ্ছে কয়টা, 3টা। আশা করি এটা বুঝতে পারছো, ভুল যেন না হয়। ওকে, এবার আসো পরেরটায় চলে যাই। পরের প্রবলেম। আচ্ছা, এই সিরিজটা তোমাদের কাছে খুবই ফেমাস একটা সিরিজ, যে স্বাভাবিক সংখ্যার যোগফল। ওকে, স্বাভাবিক সংখ্যার যোগফলে কে আছে বলছে, এই যে 1 2 3 4 এরকম করে n পর্যন্ত যদি আমি যোগ করি, তাহলে যোগফল স্বাভাবিকভাবেই কত, n × n+1 / 2, n × n+1 / 2। ওকে, আচ্ছা এবার দেখো একটা মজার জিনিস, এই জিনিসটাকে আমরা আরেকটু অন্যভাবে একটু দেখি। এইটাকে কি লেখা যায় আমি একটু তোমাদেরকে বলি। দেখো কেন এরকম লেখা যাচ্ছে। এটাকে লেখা যায় n+1c2। এটা কেন n+1c2 হইলো আমি একটু প্রথমে দেখাই ক্যালকুলেশন, তারপরে ব্যাখ্যাটায় যাচ্ছি। ওকে, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কি হয়, n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n+1 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। রাইট, এটাকে ভাঙলে এই যে NCR এর ফর্মুলা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার একটু ভাঙি এখানটায়, তাহলে এখানটায় কত হবে, এটা কি n+1। আচ্ছা এরকম লেখা যায় নাকি, যায় কিনা দেখো, n+1 ইন্টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আশা করি লেখা যায়, এটা বুঝতে পারছো। মানে ওই যে 10 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, ওইরকম করে n+1 ইন্টু n, তুমি আনসার না কইরা ফেল করবা, কোনো সমস্যা নেই।
ওকে, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এবছরে ফেল করবা, সামনের বারও ফেল করবা, তারপরের বারও ফেল করবা, তারপরের বারও ফেল করবা, সারা জীবন ফেল করতে থাকবা। ওকে, পিলার বানাবা, একের পর এক পিলার বানাবা, বুঝতে পারতেছ? ওকে, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে দেখো এটা কি হয়, n-1 ফ্যাক্টোরিয়াল। এই যে n-1 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়ালকে জাস্ট সিম্পল 2 লেখা যায়। ওকে, তাহলে দেখো এখানটায় এইটা আর এইটা কি গুণ করে দিলাম। ওকে, তাহলে এইখানটায় সরি ভাগ কাটাকাটি করে দিলাম। তাহলে এখানটায় কী হলো, n+1 ডিভাইড বাই 2। দেখো এইটা আর এই যে ভ্যালুটা, এই দুইটা সেম। সো মজার জিনিস হচ্ছে এইটাকে লিখলে এইরকম করে সিম্পল লেখা যায়। আচ্ছা, এবার দেখাই আমি এইটার সাথে এটার একটু কম্প্যারিজনে দেখাই। আচ্ছা, এখানে দেখো এখানে আছে n আর এখানে আছে কি n+1। দেখো এখানে আছে n, এখানে তার চেয়ে এক বেশি আছে। ঘটনাটা বোঝার চেষ্টা করো। বলছে কি 10 জন ব্যক্তি প্রত্যেকে অন্যের সাথে করমর্দন করবে। দেখো আগের বারে বলছিলাম একজন না হলে 2 জন। দেখো কোশ্চেনটার আমি তো বললামই তখন শুধু পিলার হইতে থাকবে, পিলার একের পর এক পিলার হইতে থাকবে, আর কিছু হবে না। ওকে, দেখো কাহিনী হচ্ছে কি আগের বারে যেটা ছিল, আগের অঙ্কটাই ছিল। দেখো আগের অঙ্কটার এইটার সাথে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। আগের অঙ্কে ছিল কি এক বা একাধিক জনকে আমার দাওয়াত করতে হবে। বোঝার চেষ্টা করো, এক বা একাধিক জনকে আমার কি করতে হবে, দাওয়াত করতে হবে। কতভাবে, এক বা একাধিক জন, মানে কি একজনকে করলেও হবে, 2 জনকে করলেও হবে। কিন্তু এবারের ঘটনাটা আমি একটু ঘুরায় ফেলছি। এবারে করছে কি প্রত্যেকে অন্যের সাথে করমর্দন করবে, মানে বাদ যাবে না একটি শিশু টাইপের। ওকে, একজনও বাদ যাবে না, আমার প্রত্যেকের সাথে করমর্দন করবে। চিন্তা করো এখানে মনে করো 10 জন আছে, আবুল, বাবুল, টাবুল, ডাবুল, ইবুল, এবুল, গাবুল, হাবুল, আইবুল আর জাবুল। ওকে ওকে আচ্ছা, এখন দেখো আবুল, বাবুল, কাবুল, ডাবুল। ওকে, তার মানে এখন একটা জিনিস চিন্তা করে বলো তো, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করতেই হবে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, মিস্টার আবুল সে তো আর নিজের সাথে হ্যান্ডশেক করবে না। ওকে, নিজের সাথে হ্যান্ডশেক করবে না। চিন্তা করে দেখো তাহলে আবুল কয়জনের সাথে হ্যান্ডশেক করতে পারে। আবুল এখানে হ্যান্ডশেক করবে কয়জনের সাথে, আবুল হ্যান্ডশেক করবে এই যে বাবুল, কাবুল, ডাবুল। চিন্তা করো এরকম করে আবুল, বাবুল, ডাবুল, কাবুল, ইবুল, এবুল, গাবুল, হাবুল, আইবুল আর জাবুল। আবুল তাহলে হ্যান্ডশেক করতে পারে 9 জনের সাথে, রাইট? আচ্ছা, আবুল আর বাবুলের কিন্তু হ্যান্ডশেক হয়ে গেছে। তাহলে দেখো তো বাবুল কয়জনের সাথে হ্যান্ডশেক করতে পারে, 8 জনের সাথে হ্যান্ডশেক করতে পারে। কাবুল কয়জনের সাথে হ্যান্ডশেক করতে পারে, বেটা করমর্দন মানে হ্যান্ডশেক, করমর্দন মানে বুঝে না বেটা, গাধা একটা। ওকে, তাহলে দেখ এই কি আবুল বাবুলের সাথে হ্যান্ডশেক হয়ে গেছে, এই কারণে কি বাবুল আর 8 জনের সাথে করতে পারবে হ্যান্ডশেক। ওকে, কাবুল কয়জনের সাথে করতে পারবে, কাবুলের সাথে দেখেন আবুল আর বাবুলের হ্যান্ডশেক হয়ে গেছে। সো এইখানটায় 7, ডাবুলের জন্য 6, ইবুলের জন্য 5, এবুলের জন্য 4, গাবুলের জন্য 3, এটা 2, এটা 1। এই যে জাবুল তো আর নিজের সাথে হ্যান্ডশেক করার কিছু নাই, এই কারণে ওইটা বাদ। তাহলে এইখানটায় এই সবগুলো কি যোগ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কেস। আবুল হ্যান্ডশেক করলো শেষ, বাবুল হ্যান্ডশেক করলো শেষ, কাবুল হ্যান্ডশেক করলো শেষ, এই কারণে সবগুলোর মাঝে কি যোগ। তাহলে এখন দেখেন তো সিম্পল এই প্রবলেমটা এই প্রবলেমের মতো কিনা চিন্তা করেন তো। যদি এটা মানে কি তাহলে 9 × 9 + 1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন তো এই জিনিসটা ওকে, তাহলে এখন কথা হইতেছে এই জিনিসটা বেটা সংস্কৃত ভাষা বুঝিস সেইটা, আর সংস্কৃততে কাঁচা বলিস। ওকে, কাহিনী হইতেছে এই যে জিনিসটা এইটা দেখেন তো, তাহলে এই প্রবলেমের মতো না এইখানটায়। তাহলে এই যে n+1 C2 হয়েছে, তাহলে এখানে কত 9 আছে, তাহলে এটা কি হবে 9 + 1 C2। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমি বলছিলাম তাহলে এই যে হ্যান্ডশেকিং প্রবলেমের ক্ষেত্রে আপনারা এভাবে এটা সলভ করতে পারেন। এটা কি হচ্ছে জিনিসটা কিছুই না যে 10 জন প্রত্যেকে কতভাবে হ্যান্ডশেক করতে পারে। তাহলে দেখেন এটা কি 10 জন আছে, তাহলে কত 10 C2। এই দেখেন এইটাই 9 + 1 C2। আশা করি বুঝতে পারছেন। ওকে, এই যে 9 + 1 C2। ওকে, এবার আসেন আমাদের 38 নাম্বার প্রবলেম।
ওকে, আমরা আর দুইটা প্রবলেম সলভ করব, দুইটা না তিনটা প্রবলেম অ্যাকচুয়ালি, বাট দুইটা প্রবলেম বুঝলে 3 নম্বর প্রবলেম আর কিছু না, আর পরে আর একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। টোটাল আমাদের 41 সংখ্যক প্রবলেম সলভ হবে, আপনারা করবেন হোমওয়ার্ক, খুবই সুন্দর। ওকে, বাট আমি কিন্তু হতাশ, আপনারা হোমওয়ার্ক করতেছেন না। হোমওয়ার্ক যদি না করেন এর পরের বারের থেকে প্রবলেম করানোর সংখ্যা কমে যাবে, শুধু এইটুকু বলে দিলাম। কেউ কেউ করতেছে, বাকি সবাই করতেছে না। আচ্ছা, এবার দেখেন বলছে কি, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। 24টা বস্তু আছে, 24টা বস্তু আছে, 3টা গ্রুপে কতভাবে বিভক্ত করা যাবে যাতে প্রতিটা গ্রুপে 8টি করে বস্তু থাকে, প্রতিটা গ্রুপে 8টা বস্তু থাকে। ওকে, এখানে তার মানে কি এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ কোনো নাম নাই, বুঝছেন কি না? কোনো নাম নাই যে কোন গ্রুপ, এ গ্রুপ নাকি বি গ্রুপ নাকি সি গ্রুপ নাকি ডি গ্রুপ। ওকে, তাহলে আমার 3টা গ্রুপ করা লাগবে, রাইট? তাহলে মনে করেন এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আচ্ছা এটা একটা গ্রুপ, এটা কি আর একটা গ্রুপ, 3টা গ্রুপ হইলো মনে করেন, এই যে 3টা গ্রুপ। ওকে, এই 3টা গ্রুপ করতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখন কথা হচ্ছে এই যে প্রথম যে গ্রুপটা আছে, এখানে আছে কয়টা? 24টা বস্তু আছে, 3টা গ্রুপ করছি, প্রতিটাতে কয়টা করে যাবে? 8টা করে যাবে। ওকে, তাহলে দেখেন তো 24টা থেকে চিন্তা করেন, 24টা থেকে এখানটায় 8টা কতভাবে নেওয়া যায়? 24টা থেকে 8টা কতভাবে নেওয়া যায়? ওকে, 24টা থেকে 8টা কতভাবে নেওয়া যায়? 24C8। ওকে, 24টা থেকে 8টা নিলাম, তাহলে এখানে তো মাত্র গেল কয়টা? 8টা। এখন দেখেন একটা জিনিস, এইখানটা একটা কি বাকি আছে না? এখানে তাহলে বাকি আছে কয়টা? আর 16টা আছে, কিন্তু চিন্তা করে দেখেন 16টা, তাহলে 16টার থেকে 8টা, তাহলে কত? 16C8। ওকে ওকে, তাহলে আর বাকি, তাহলে দেখেন 24টা থেকে 8টা গেছিলো, থাকলো 16টা, সেই 16টার থেকে 8টা নিলাম। আচ্ছা, এখন দেখেন আরও 8টা চলে গেল, তাহলে 8 দুগুণ 16টা গেছে, বাকি আছে কয়টা? 8টা, তাহলে কত? 8C8। ওকে, এইটা কী হবে? একই সময় ঘটছে না? একই সময় ঘটছে, সো মাঝখানে কী হবে? গুণ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এইখানে গুণ করলে কি ঘটনা ঘটে জানেন? এই যে গুণ করা মানে এইটা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হওয়াটাও বোঝায়। এই যে গুণ করলে কি হয়, যে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, মানে এদের যে রিঅ্যারেঞ্জটা সেটাও হয়ে যায় এই গুণ করলে। একই সময় ঘটছে, গুণ করছি, রিঅ্যারেঞ্জটা হয়ে গেছে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? কিন্তু এখন একটা জিনিস চিন্তা করেন, এইটার যেহেতু নাম নাই, মানে এইটা কোন গ্রুপ, এইটা কোন গ্রুপ, এইটা কোন গ্রুপ, এটার কোনো নাম নাই, তাহলে দেখেন এটা এখানে থাকলেও যে কথা, এখানে থাকলেও সেই কথা, এখানে থাকলে, মানে মনে করেন এরকম আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এবুল, গাবুল, কয়টা হইল? আর হাবুল। এই যে 8টা, এই 8টা এখানে থাকাও যে কথা, এখানে থাকাও সেই কথা, রাইট? এই 8টা এখানে থাকাও যে কথা, এখানে থাকাও সেই কথা। তার মানে কি, এদেরকে নিজেদের মাঝে যতভাবে আমি নড়াচড়া করতে পারতাম, প্রত্যেকটা আলটিমেটলি কি একটা জিনিসই রিপ্রেজেন্ট করতেছে। ওকে, ঠিক আছে কি না? আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এই যে জিনিসটা আমার হইল, তাহলে এখানটায় কী হবে? এই কারণে এদেরকে কতভাবে সাজাইতে পারতাম? এই যে 3টা ঘটনা কতভাবে সাজাইতে পারতাম? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারতাম, রাইট? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে কী করছি? ভাগ করে দিলাম, কারণ এই 3টা ঘটনা আমার একটা ঘটনা, কারণ এখানে গ্রুপের নাম নাই। ওকে, গ্রুপের নাম নাই। আশা করি বুঝতে পারছেন। ওকে, জাস্ট এটা ক্যালকুলেশন করবেন, তাইলে আমার আনসার হয়ে যাবে। তাহলে এখানটায় কি হবে? এখানটায় তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে কত? 24 ফ্যাক্টোরিয়াল বাই, দেখেন 16 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল বাই, এই যে 16 মাইনাস 8 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখেন এইটা কি কাটাকাটি চলে যায়, তারপরে কি এইটা কাটাকাটি চলে যায়, নিচে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে কত? 24 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে দেখেন 8 আছে কয়টা? 8 ফ্যাক্টোরিয়াল, 1টা 2টা 3টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল তার কি হোল কিউব সাথে 3 ফ্যাক্টোরিয়াল।
ওকে, দেখেন আমি একটু আবারও বলতেছি, এখানে কত আছে? 24টা আছে না? 24টা বস্তু এখানে কি 3টা গ্রুপে আছে। 24টা বস্তু 3টা গ্রুপে আছে। তাহলে দেখেন এইখানটায় 24টা থেকে 3টা, তাহলে দেখেন এখানে কি 8টা, মানে 8টা 3টা গ্রুপ করব, প্রতিটা গ্রুপে কয়টা করে থাকবে? 8টা করে থাকবে। তাহলে দেখেন 24টা থেকে 8টা কতভাবে নেওয়া যায়? 24C8। তাহলে বাকি থাকলো 24টা থেকে 8টা চলে গেছে, তাহলে বাকি থাকলো কয়টা? 8টা। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? 16C8। ওকে, তাহলে 8 8-এ 16টা চলে গেল, ওখান থেকে কত হবে? 8C8। ওকে, তাহলে এটা চলে গেল। এখানে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হয়, এই কারণে এই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি ভাগ করছি, এই যে এদের মধ্যে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতে পারে। ওকে, এই জন্য এটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ভাগ হয়েছে। ওকে, আরেকটু ছোট ছোট নিয়ে আপনারা চিন্তা করবেন, দেখবেন এটা আর সমস্যা হবে না। একদম সেম টাইপের প্রবলেম, বাট এটা একটু একদম সেম টাইপের প্রবলেম, বাট এইটা একটু চিন্তা করার বিষয় আছে। এবারে বলছে 24টা বস্তু 3 জন ব্যক্তির মাঝে দেওয়া লাগবে। 3 জন ব্যক্তি, মানে এখানে মনে করেন আবুল আছে, বাবুল আছে আর কাবুল আছে। ওকে, তাহলে দেখেন এই যে জিনিসটা আবুল, বাবুল আর কাবুল, এবার যদি 3 জনের মধ্যে দেই, আমি চিন্তা করেন তো, এই যে 3 জনের মধ্যে দেই, তাহলে দেখেন এইখানে কি 8টা জিনিস দেওয়া যাবে, এখানেও 8টা দেওয়া যাবে, এখানেও 8টা দেওয়া যাবে। তাহলে এটা কত হবে? 24C8, তারপর এটা কত হবে? 16C8, তারপর এটা কত হবে? 8C8। তাহলে এগুলো সব গুণ হবে। কিন্তু এবারের মজার বিষয় দেখেন, এবারের বিষয়টা হচ্ছে এখানে যদি মনে করেন 1 2 3 4 5 6 7 8, এই 8টা নাম্বারকে যদি মনে করেন এখান থেকে এখানে দেন, ওইটা কিন্তু নতুন আর একটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আর একটা রিঅ্যারেঞ্জ হবে, বা এটাকে যদি এখানে দেন, ওইটা কিন্তু আর একটা রিঅ্যারেঞ্জ হবে। সো ওইটার জন্য নিচে কি হবে না? ভাগ হবে না। ওকে, এইটার জন্য কি হবে না? নিচে ভাগ হবে না, কারণ এখানে প্রতিটা ঘটনা, এটা এখানে দিলে আর একটা রিঅ্যারেঞ্জ বোঝাচ্ছে, এইটা এখানে দিলে আর একটা রিঅ্যারেঞ্জ বোঝাচ্ছে, এই কারণে এইটা আর ভাগ হবে না। এটার ক্ষেত্রে জাস্ট ওই যে আগের মতো ক্যালকুলেশন করলে দেখবেন আনসার পাবেন 24 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখেন সেম অঙ্ক, 52খানা তাস, 52খানা তাস আছে, 52টা তাস 4 জন ব্যক্তির মাঝে সমানভাবে ভাগ করে দিব। তাহলে 52টা তাস সবার মাঝে সমান ভাগে ভাগ করে দিলে কয়টা হয়? 13টা করে হয়। তাহলে আনসার কত হবে? 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 13টা, তাহলে 13 ফ্যাক্টোরিয়াল তার হোল টু দি পাওয়ার, এখানটায় হবে কত যেন? 4। 3 জন ছিল, এই যে 3 জন থাকলে 3 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এখানে 4 জন হইলে 4 ফ্যাক্টোরিয়াল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এইবার লাস্টের এটা হোমওয়ার্ক। ওকে, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে কি 41 নম্বর প্রবলেম, যে 4টা খামে 4টা চিঠি কতভাবে রাখা যাবে যাতে প্রতিটা চিঠি ভুল খামে যাবে। প্রতিটা চিঠি কোথায় যাবে? ভুল খামে যাবে। দেখেন প্রতিটা চিঠি ভুল খামে যাওয়া মানে কি? দেখেন এখানে মনে করেন ABCD, এই 4টা চিঠি আছে, মানে আমি একটু জাস্ট আইডিয়াটা দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবেন। ABCD এটা 4টা চিঠি, মনে করেন কথা ছিল এতে যাবে 1, বিতে যাবে 2 চিঠি, মনে করেন 1 চিঠি 2 চিঠি 3 চিঠি 4 চিঠি। ওকে, এতে যাবে 1 চিঠি, বিতে যাবে 2 চিঠি, সিতে যাবে 3 চিঠি, ডিতে যাবে 4 চিঠি। এখন কথা হচ্ছে আমি এমনভাবে চিঠিগুলো এখানে দেব যেন সবগুলো ভুল হয়। সবগুলো কি হয়? ভুল হয়। মানে কীরকম, যে এখানটায় ধরেন এরকম, এতে দিলাম 2, বিতে দিলাম 3, সিতে দিলাম 4, ডিতে দিলাম 1। দেখেন এখানে প্রতিটা চিঠি ভুল কামে গেছে। দেখেন আমি যদি এখানে দিতাম 3, এখানে দিতাম 4, এখানে দিতাম 2, এখানে দিতাম 1, দেখেন এখানেও প্রতিটা চিঠি ভুল খামে গেছে। এখন কোশ্চেন হচ্ছে 4টা চিঠি 4টা খামে কতভাবে, মানে প্রতিটাতেই ভুলভাবে প্রবেশ করানো যাবে। এটাই আপনাদের হোমওয়ার্ক, এবং এটাই আপনাদের বিন্যাস এবং সমাবেশের ক্লাস শেষ। যদি এরপরেও কারো কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নাই, আপনি আমাকে একটু নক দিবেন, আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। আর না হলে আপনারা একটা কাজ করবেন,
ভিডিওগুলো একটু বারবার মানে কোনো একটা জায়গা যদি না বুঝেন তাহলে ভিডিওটা বারবার একটু টেনে টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি মানে কথাগুলা 2-3 বার শুনলে দেখবেন আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এক আর দুই হচ্ছে আপনারা এর পরের দিন মানে নেক্সট যেদিন ক্লাস নিব সেই দিন কি ক্লাস করবেন এটা প্লিজ একটু কমেন্টে জানান, তা না হইলে পরে দেখা যাচ্ছে যে আমি একটা রেখে আরেকটা পড়াবো যেটা আপনাদের কাজে লাগবে না। ওকে, আর যদি পড়ানো না লাগে তাহলে তো খুবই ভালো, আমি একটু আরামে থাকতে পারবো, একটু জানাবেন আমাকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও রমজানুল মোবারকের শুভেচ্ছা। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।